তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। এবার কিছু একটা মুখে দিয়ে নাও। কাল থেকে তো কিছুই খাওনি, এভাবে থাকলে তো তোমার শরীর খারাপ করবে। আমার খাওয়া নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি তোমার ছেলে মেয়েদের খাওয়ার কথা চিন্তা করো। কিছুদিনের মধ্যে যদি তুমি অন্য কাজ না পাও, তাহলে তো আমাদেরকে পথে বসতে হবে। না, কোথাও বসতে হবে না। আমি একটা নতুন কাজ, একটা নতুন বাসার খোঁজ করছি। নতুন বাসা মানে? মানে হলো এই বাসা আমাদের কয়েকদিনের মধ্যে ছেড়ে দিতে হবে। কি? এই বাসা ছেড়ে দিতে হবে? হ্যাঁ, সরকারি চাকরি যখন চলে গেছে তখন সরকারি কোয়ার্টার ছেড়ে দিতে হবে না? তুমি চিন্তা করো না, আমি নতুন বাসা দেখছি। বাসা ঠিক হয়ে গেলেই আমরা নতুন বাসায় উঠে যাব। ছেলে মেয়েকে নিয়ে এত সব জিনিসপত্র নিয়ে আমরা এখন কোথায় যাব? ঢাকার শহরে তো বাসা বাড়ির অভাব নেই, একটা না একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। তুমি কোনোদিন আমার কথা শুনোনি। তখন যদি আমার কথা শুনতে, তাহলে আজকের এই দিন দেখতে হতো না আমাদের। ছাড়ো তো, বারবার সে একই কথা। শোনো, আমি বাসা খুঁজতে বেরোচ্ছি, তুমি কিছু কিছু জিনিসপত্র গুছিয়ে ফেলো। আর হ্যাঁ, দয়া করে কিছু খেয়ে নিও। শরীর খারাপ করে আমাকে আর নতুন করে বিপদের মধ্যে ফেলো না। আমার মনে হয় আর দেরি করা উচিত হবে না দুলাভাই। এখনই মিজানকে খোঁজার ব্যবস্থা করতে হবে। দিনকালের যে অবস্থা পড়েছে, চারিদিকে পুলিশের ধরপাকড় চলছে, এতে করে দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে দুলাভাই। কেন আমার ছেলেকে পুলিশ ধরবে কেন? ও তো কখনো কোনো বিপ্লবী কাজের ধারে কাছে দিয়েও নেই। আর ওকে তো দেখি এরকম কখনোই মনে হয় না, খুব শান্ত আর ভদ্র মনে হয়। বুবু, তোমার ছেলেকে তোমার কাছে ভদ্র শান্ত বলে মনে হতে পারে, কিন্তু ইংরেজ পুলিশের কাছে সেটা নাও হতে পারে। তারা তো যাদের সন্দেহভাজন তালিকায় ফেলে তাদেরকে জেলে ঢুকাই দিচ্ছে। আর অল্প বয়সী ছেলে ছোকরা হলে তো কথাই নেই। হায় হায়, এখন কি হবে তাহলে? আর বুবু, তুমি এত ভেঙে পড়ছো কেন? আর আমি তো অনুমান থেকে বলছি, এটা তো সত্যি নাও হতে পারে। আসলে খারাপ চিন্তা এসে যায় তো, এই জন্যই বলে ফেললাম আর কি। তাহলে কি করা যায় বলো তো? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। দুলাভাই, আমি বলছিলাম কি, আমাদের যত আত্মীয় স্বজন আছে তাদের বাড়ি যেয়ে মিজানকে খুঁজতে হবে। সেখান থেকে না পাওয়া যায় তখন অন্য কথা ভাবা যায়। ঠিক আছে, আমারও তাই মত। যেখানে যত আত্মীয় আছে সেখানে লোক পাঠানোর ব্যবস্থা করি। দেখি সেসব জায়গায় যদি মিজান গিয়ে থাকে। আল্লাহ করুক তাই যেন হয়, আমার মিজানের যেন কোনো বিপদ আপদ না হয়। সব মিলিয়ে আত্মীয় স্বজন তো আর কম নেই, আর মিজান তো সবার বাড়ি চেনেও না। আর এইভাবে না বলে না কয়ে এতদিন থাকবেই বা কেন? আরে দূর তোর, একবার খোঁজ নিলে ক্ষতি কি যদি গিয়ে থাকে? ঠিক আছে, তাহলে তাই হোক। ছেলেটা যে কি দুশ্চিন্তার মধ্যে ফেললো। দুলাভাই, আমি বরং আমাদের দিকে যত আত্মীয় স্বজন আছে সেই সমস্ত বাড়িতে যে খোঁজ খবর নেই, আর আপনি আপনার দিকে যত আত্মীয় স্বজন আছে সেখানে লোক পাঠানোর ব্যবস্থা করেন। হ্যাঁ সেলিম, সেই সাথে কিন্তু মিজানের যত বন্ধু বান্ধব আছে না, তাদের ওখানেও খোঁজ নিতে হবে। বুবু, তুমি কোনো চিন্তা করবে না, সব জায়গাতেই মিজানের খোঁজ করা হবে। ছেলেটাকে কতদিন দেখিনি, ছেলেটা কি খাচ্ছে, কি পড়ছে, কি করছে আল্লাহ জানে। ও তো নিজে থেকে কোনোদিন কোনো কিছু চেয়েও খায় না। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। আচ্ছা, আমরা আমাদের মিজানকে ফিরে পাবো তো? কেন পাবো না? আল্লাহর উপর ভরসা রাখো, আমরা ঠিকই খুঁজে বের করবো।
আচ্ছা শালাবাবু, চলো। কিন্তু দুলাভাই এখন এই সময় কোথায় যাব? আশেপাশে আমাদের যেসব আত্মীয় স্বজনের বাড়ি আছে সে জায়গায় গিয়ে খোঁজ নিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, চলো বাবু, গেলাম। যাই আমরা। সুলেমান যাওয়ার সময় বলে গেল যে বউ ছেলে মেয়েদেরকে নিয়ে একদিন আসবে, আজ পর্যন্ত এলো না। তুমি তো জানো বড় বৌমা এখানে আসতে চায় না, তাই হয়তো সুলেমান আসতে পারেনি। কিন্তু নাতি নাতনিগুলো, ওদেরকে নিয়ে তো একদিন আসতে পারতো, নাকি ওরা আমাদেরকে একেবারে পর করে দিল? না, বলে যখন গেছে তখন আজ হোক কাল হোক একদিন না একদিন তো সুলেমান আসবেই। আর পরের চাকরি করে সবকিছু গুছিয়ে তারপর তো আসতে পারে। কেন? পরের চাকরি তো আগেও করেছে, তখনও তো মাঝে মধ্যে এসে দেখে যেত। কই, তখন তো কোনো অসুবিধা হয়নি। দিন কি চিরদিন একরকম যায় বড় বউ? দিন যতই যাচ্ছে ততই কঠিন সময় আসছে। ফুল মিয়াও তো সেই যে গেল, আর এলো না। আমাদের উপর রাগ করেই আছে কিনা কে জানে। অন্তরাকেও কিছু বলে না, বাচ্চাটারও কোনো খবর নেয় না। কেন রাগ করবে কেন? রাগ করার মতো কিছু হয়েছে নাকি? ওই যে ফুল মিয়া অন্তরাকে সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিল, আমি বারণ করেছিলাম, তাই হয়তো। তুমি কেন বারণ করেছিলে সে কারণটা তো বলা হয়েছিল। রাগ করবে কেন? কাজের চাপে হয়তো আসতে পারছে না, কদিন বাদে নিশ্চয়ই আসবে। তুমি অযথা চিন্তা করো না। দুশ্চিন্তাকে আর সাধে করি? যে যায় সে তো আর ফেরে না। আমার সুলতানও তো শহরে গেছিল, এখনো ফিরে এলো না। ওর কোনো খবরও পাই না। আচ্ছা, আমার সুলতানকে কি সবাই ভুলে গেল? কেউ কি ওর কোনো খোঁজ খবর করছে না? ভুলে যাবে কেন? পরিচিত সবার কাছেই তো খোঁজ খবর রাখা হচ্ছে, তারা খবর পেলেই জানাবে। খবর তুমি একটা পাবে বড় বউ, তবে সেটা ভালো নাকি খারাপ সেটা আল্লাহই জানে। কি জানি আমার সুলতান এখন কোথায় আছে, কিভাবে আছে। সবাই আশা ছেড়ে দিলেও আমি তো মা, আমি তো আশা ছাড়তে পারি না। আমার বিশ্বাস আমার সুলতান নিশ্চয়ই বেঁচে আছে, সে একদিন ফিরে আসবেই, আমাকে মা বলে ডাকবেই। আল্লাহ আমার সাথে এত বড় অন্যায় করতে পারেন না। কেঁদো না বড় বউ, কেঁদো না। তাই যদি বিশ্বাস করো তাহলে আল্লাহর কাছে দোয়া চাও, আমাদের সুলতান যেখানে থাকে যেন সহি সালামতে থাকে, আর যেন তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসে। চাই তো, সব সময় চাই, দিন রাত শুধু আল্লাহকে একটা কথাই বলি, আল্লাহ আমার সুলতানকে ফিরিয়ে দাও। সন্তানের মৃত্যুর দোজক যন্ত্রণা যেন আমার শত্রু কেউ না দেয়। সুমনের মৃত্যু সংবাদটা আমাকে সত্যিই ভয় পেয়ে দিয়েছে। এক এক করে ইংরেজ পুলিশরা যেভাবে ভালো ভালো ছেলেগুলোকে হত্যা করছে, তাতে সুলতানের ফিরে আসার আশা আমার দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে। তার মানে তুমি কি বলতে চাইছো? একজন পিতা হয়ে এরকম খারাপ চিন্তা তুমি তোমার মনে আনতে পারলে? এই কথাটা তোমার মুখে আনতে তোমার বুক একটুও কাঁপলো না? ভাবি কি আর সাধে বড় বউ? ভাবি না। পরিস্থিতির জটিলতা এসব খারাপ চিন্তা করতে মানুষকে বাধ্য করে। কোনো পিতা কি সন্তানের মৃত্যু কামনা করতে পারে? পারে না।
আমি খারাপটা ভেবেই চলি, যদি ভালো হয় তাহলে আনন্দটা বেশি হয়, আর খারাপ হলে খারাপ হলে কি বলো? খারাপ হলে কি হবে? কষ্ট কম হবে? সন্তান হারানোর কষ্ট কখনো কমে না, বুঝতে পেরেছ? কখনো কমে না। ও বাপ কাউকে ছাড়ে না। কে যায়? মোহনবাস নাকি? হ্যাঁ, শুনে যা এদিকে আয়। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। বলছি এত ব্যস্ত হচ্ছিস কেন? কোথায় যাচ্ছিস? মোহর আলীর বাড়িতে বুঝি? হ্যাঁ, কেন? তা অনেকদিন ধরেই তো কবরেজি শিখছিস, তা কিছু শিখতে পারলি নাকি সবই ঠান ঠানা ঠান? ওর গুরুমশাইয়ের যে বিদ্যের দৌড়, কতটুকুই যে শেখাবে। ওসব কথা বলবেন না মল্লিক সাহেব। আমার কর্তা সাক্ষাৎ ধনন্তরী, তার দেয়া ওষুধে মরা মানুষের জিন্দা হয়ে ওঠে। সাক্ষাৎ ধন্বন্তরী, মরা রোগী জ্যান্ত হয়ে ওঠে। তাহলে আর তার ছেলের বউয়ের চিকিৎসা করতে শহর থেকে ডাক্তার আনতে হলো কেন? সে তো ওই মিজান ভাই এত বেড়া পড়লো এই জন্য, না হলে কর্তার ওষুধে ওই মেজ বউ ঠিকই সাইরা উঠতো। এই মিজান ভাইটা কে রে? ওই ভিনদেশি ছেলেটা বুঝি? হ্যাঁ, তা মোহর আলীর ছেলের বউকে সুস্থ করে তোলার জন্য ওই ছেলেটার এত গরজ কিসের? সেই ছেলেটা কি হয়? মানুষের বিপদে মানুষ সাহায্য করবে, এই জন্য কোনো সম্পর্ক লাগে নাকি মল্লিক সাহেব? ওইসব আপনারাই খুঁজেন, সবাই খুঁজে না, বুঝছেন? মনুষ্যত্বরা হইলো আসল কথা। বাবা, বড় বড় কথা বলতে শিখেছিস তো আজকাল। এইসব শিখতে হয় না, মনটা বড় হইলেই জানা যায়। ছোট মন নিয়ে এইসব কথা জানা যায় না। তার মানে তুই বলতে চাইছিস আমাদের মন ছোট? যারা অপরের ছিদ্র খুঁজে বেড়ায় তাদের মন ছোট না তো কি? কি বললি ছোট লোকের বাচ্চা? আমরা লোকের ছিদ্র খুঁজে বেড়াই? তোর এত বড় সাহস! যত বড় মুখ নয়, তত বড় কথা। আর তোকে আমি শেষই করে ফেলবো। হচ্ছে নাকি এখানে? ওকে মেরে খুব একটা বড় মনের পরিচয় দিতে পারলেন না মল্লিক সাহেব। দুর্বলকে মারা কোনো বীরত্বের কাজ নয়। যাও যাও, তুমি আর আমাকে বেশি জ্ঞান দিতে এসো না। আপনাকে আমি কোনো জ্ঞান দিতে চাইও না, কারণ সেটা নেওয়ার ক্ষমতা আপনার নেই। তবে আপনাকে ভবিষ্যতে সতর্ক করে দিতে চাই, একটা সংযত হয়ে চলবেন, নাহলে কিন্তু ভবিষ্যতে বিপদে করবেন। কে মুশকিলে ফেলবে? তুমি? বেশি করলে তোমার সামনে আবার ধরে পেটাবো। মারুন তো, মারুন, আর একবার গায়ে হাতে দেখুন। আল্লাহর কসম, আমি কিন্তু ভুলে যাবো আপনি কে। ভালো চান তো আপনি এক্ষুনি মোহনের কাছে ক্ষমা চান। মোহর কবিরাজ ভয় পাই না, আপনাকে আমি ভয় পাই না। যারা দুর্বলের গায়ে হাত তোলে তাদের সাথে কথা বলতে এই মোহর কবিরাজের রুচিতে বাধা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মোহরের কথা শুনে বুকে ব্যথা করে। বলি ছেলের বউটা যে ওই পরপুরুষের সঙ্গে রাস্তাঘাটে ঢলাঢলি করছে, আর সেটা দেখতে বুঝি রুচিতে বাঁধে। তর্ক রত্ন মশাই, মুখ সামলে কথা বলুন। কেন মুখ সামলে কথা বলতে হবে কেন? তোমাদের করতে দোষ নেই, আর গ্রামের 5 জন বললেই দোষ? কজনের মুখ তুমি চুপ করাবে? শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? তোমার নিজের বাড়িতে যা করছো তার জন্য আগে গ্রামের সবার কাছ থেকে ক্ষমা চাও, তারপরে না হয় এই ছোট লোকটার কাছে আমি ক্ষমা চাবো। মল্লিক সাহেব, আপনি কিন্তু বাধ্য করছেন আমাকে থানায় যেতে। ভুলে যাবেন না যে দেশে এখনো আইন কানুন আছে। তোমার যা ইচ্ছে তাই করো, তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো। আমি মোহনকে মেরেছি, বেশ করেছি। ও যদি আবার আমার সাথে বেয়াদবি করে আমি এইভাবেই মারবো।
আর হ্যাঁ, আমি অনেক দিন ধরে তোমার এই বারবারন্ত সহ্য করছি, আর করব না। মোহর, আজ আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি এই গ্রামের মধ্যে যা করছো, তোমার বাড়ির লোকজন যে নষ্টামি করছে তা বন্ধ করো। আমাকে খারাপ হতে বাধ্য করো। তুমি জানো তুমি খারাপ হলে কত নিচে নামতে পারি। এই চলো। ছোট মন, একবার থানায় যাই, নিজে মল্লিকে অন্যায়ের জবাব দিতেই হবে। আসতে পারি? আপনাকে সাবধান করে দিচ্ছি, সৎ মানুষের সঙ্গে পুলিশের ক্ষমতা দেখাতে আসবেন। কারণ যে অন্যায় করে না সে পুলিশকে ভয় করে না। আর সৎ মানুষ যদি একবার খেপে যায়, আপনার মতো অসৎ পুলিশ পালানোর পথ খুঁজে পাবে না। মোর কবিরাজ, চুপ! দারোগা সাহেব, আসতে পারি? না। কনস্টেবল, কনস্টেবল! তোমাদেরকে না কতবার বলেছি আমার ঘরে যে কেউ যখন তখন যেন না ঢুকতে পারে। কোথায় থাকো তোমরা? যাও, ওনাদেরকে বাইরে বসার ঘরটা দেখিয়ে দাও। মানে আপনি আমাদের কথা শুনবেন না? শুনবো, তবে আমার সময় মতো। আমি এখন ব্যস্ত, বাইরে অপেক্ষা করুন, সময় হলে আমি আপনাকে ডাকবো। কোথায় আপনি ব্যস্ত? আপনি তো ফাঁকাই বসে আছেন। আমি ব্যস্ত কি ফাঁকা সেটা আমি ঠিক করব। এটা আমার থানা, কোনো ভদ্রলোকের বাড়ি নয়। আপনি বাইরে অপেক্ষা করুন, সময় হলে আমি আপনাকে ডাকবো। ওনাদেরকে বসার জায়গাটা দেখিয়ে দাও, যাও। মিস্টার বোসের কেসটা যা সমস্যা ফেলেছিল ম্যাডাম, কিন্তু আর চিন্তা নেই, এখন তো কেসটা প্রায় সলভ হয়েই গেছে, তাই না ম্যাডাম? বলুন ম্যাডাম। ম্যাডাম, আজ আপনাকে খুব অন্যমনস্ক লাগছে, কোনো সমস্যা? সমস্যা? মানুষের বেঁচে থাকাটাই তো একটা সমস্যা ফুলমিয়া। সমস্যা নেই এমন নিস্তরঙ্গ জীবন কার আছে বলো তো? আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলে না তো? এই ধরো, তুমি, আমি, আমরা সবাই যা চাই তাকে সবসময় পাই। এই চাওয়াটাকে পাওয়ায় পরিণত করতে গেলেই তো সব সমস্যা এসে পড়ে। তা ঠিক, কিন্তু তা চিন্তা করে তো লাভ নেই, চাওয়াকে পাওয়ায় পরিণত করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করে কোনো ফল পাওয়া যায় না ফুলমিয়া। চেষ্টা করে কি আমরা এই পরিস্থিতি বদলাতে পারি? কই, আমি তো পারিনি। আমি আর আমার স্বামী, আমরা দুজনেই পারিনি। অথচ তোমার মতো পুরুষ মানুষ প্রত্যেকটা মেয়ের কাম্য। আর আমি নিজেকে এতটা অবহেলার যোগ্য? তুমি বলো। মাঝে মাঝে খুব অধৈর্য হয়ে পড়ি। বিপদে ধৈর্য না হারানোই মনুষ্যত্বের লক্ষণ ম্যাডাম। মনুষ্যত্ব, বেশ বলেছ ফুলমিয়া। মানুষ আমাদের সাথে মনুষ্যত্ব দেখাবে না, আমরা মনুষ্যত্ব দেখিয়ে সৎ থাকবো। আমি একজন পরিণত মেয়ে মানুষ। আমার অর্থ, যশ, খ্যাতি সবকিছু আমি আমার নিজের চেষ্টায় অর্জন করেছি। আমার সামনে যত বড় ব্যারিস্টারই হোক না কেন, আমার ব্যাপারে বিন্দুমাত্র অবদান নেই। ম্যাডাম, আপনার কি হয়েছে বলুন তো? আজ এসব কি ধরনের কথা বলছেন?
আমি আগে কখনো এই ধরনের কথা বলতে শুনিনি। মানুষ কি সবসময় একরকম থাকে ফুলমিয়া? সময় সময় তাকে অনেকটাই বদলে দেয়। তোমাকে আমার খুব ভালো লাগে। কেন জানো? তুমি কখনো বদলাও না। প্রথম যেদিন এসেছিলে সেদিনও যেমন সাদাসিধে ছিলে, আজও ঠিক তেমনটাই আছো। পরিস্থিতি তোমাকে বদলাতে পারে না, কিন্তু আমরা কত বদলে গেছি। ম্যাডাম, যদি অভয় দেন আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। বলছিলাম কি, স্যারের সঙ্গে আপনার কি কিছু হয়েছে? তোমার কি কাজ শেষ? জি। তুমি এখন চলে যাও, কাল সকালে তাড়াতাড়ি চলে এসো। কনস্টেবল, ওনাদেরকে আসতে বলো। আসুন আসুন কবিরাজ মশাই, বলুন আপনার কি উপকার করতে পারি? উপকার আপনি অনেকই করতে পারেন যদি আপনি চান। আমি তো এখানে বসেই আছি গ্রামবাসীর উপকার করার জন্য। আমরা এসেছি নালিশ জানাতে। নালিশ? কার নাম? আপনি তাকে ভালোভাবেই চেনেন, মল্লিক বাড়ির মেজ ছেলে। মানে মেজ মল্লিক? সে আবার কি করলো? এর নাম হচ্ছে মোহর। কোনো কারণ ছাড়াই মেজ মল্লিক তাকে মারধর করেছে। তাই? কোনো কারণ ছাড়াই? তা ও আপনার কে হয়? ও আমার ছোট ভাই বলতে পারেন, সারাক্ষণ সে আমার সঙ্গেই থাকে। আপনার চামচা? ভদ্রভাবে কথা বলুন দারোগা সাহেব। আর রাগ করছেন কেন? আচ্ছা বাদ দিন। আচ্ছা ওকে যে মেরেছে কেউ দেখেছে? মানে? মানে সাক্ষী কেউ আছে? অবশ্যই, আমি নিজে সাক্ষী। আমি নিজে দেখেছি, তাছাড়া ওখানে তর্করত্ন মশাই ছিলেন, তিনিও দেখেছেন। আচ্ছা এই তর্করত্ন মেজ মল্লিকের বিরুদ্ধে সাক্ষী দেবে তো? তা তো জানি না। তর্করত্ন নিজেও তো মেজ মল্লিকের দলের লোক, কিন্তু তাতে কি? আমি তো দেখেছি, আমি সাক্ষী। কিন্তু আপনি সাক্ষী দিলে যে হবে না। মানে আমার সাক্ষী গ্রাহ্য হবে না কেন? আপনি নিজেকে সৎ মানুষ, তাছাড়া আপনার ছেলে বিপ্লবী। আপনি ইংরেজ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত, সে কারণেই আপনার সাক্ষী গ্রহণযোগ্য নয়। আমার ছেলে বিপ্লবী, তার সঙ্গে আমাদের সম্পর্ক কি? আহা, এবার আপনি আসতে পারেন। দেখুন দারোগা সাহেব, আপনি নালিশ গ্রহণ করবেন কিনা বলুন, আমরা লিখিতভাবে নালিশ জানাতে চাই। আপনি চাইলেই তো সব হবে না, এই জন্য চাই উপযুক্ত প্রমাণ। উপযুক্ত প্রমাণ নিয়ে আসুন, আমি অভিযোগ গ্রহণ করব। তবে আপনার সাক্ষ্য ছাড়া যদি অন্য কোনো সাক্ষ্য হয়। ওদের কোনো দোষ নেই। ওরা যদি সুলতানকে খোঁজার দায়িত্ব তোমাকে না দিত, তাহলে তো কেউ জানতে পারতো না যে সুলতান তোমার ভাই, আর তোমার চাকরিটাও যেত না। দেখো, চাকরি যাওয়াটা একটা সাময়িক কষ্ট, কিন্তু আমি যদি সেদিন ওদের পাশে না দাঁড়াতাম তাহলে নিজের কাছে নিজে ছোট হয়ে যেতাম। কোনোদিন আর ওদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। আর তাছাড়া এখন আমার মনে হয় ওই শয়তান নোংরা ইংরেজদের গোলামি করার চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। তাই আমি যা করেছি ঠিকই করেছি, এর জন্য আমার কোনো অনুতাপ নেই। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।
তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি জীবনের পথ সোজা নয় আশা নিয়ে নিত্য বাঁচি